আজকের লেকচারে আমরা বায়োইনফরমেটিক্সটা পড়ব। বায়োইনফরমেটিক্স কি? সো এখানে শব্দগত অর্থ আমরা আগে জেনে নেই, তারপর এটার সম্পর্কে ডিটেলসটা জানবো। বায়ো শব্দের অর্থ অ্যাজ ইউজুয়াল আমরা পড়েছি জীবন বা জীবন্ত কিছু, লাইফ। স্যার হ্যাঁ বলো। স্যার আমাদের জানুয়ারিতে যে এক্সামটা হবে এটা কি এমসিকিউ হবে নাকি সৃজনশীল সহ হবে? ডিপেন্ডস অ্যাকচুয়ালি, তোমাদের জানুয়ারিতে যে এক্সামটা হবে যদি অনলাইন বেসড হয় তাহলে এমসিকিউ বা শর্ট কোশ্চেন টাইপেরই হবে। বড়জোর শর্ট কোশ্চেন হতে পারে, এর বেশি কিছু না। ঠিক আছে। সো এমসিকিউ এর দিকে জি আসলে স্যার। খুঁটিনাটির বিষয়গুলো একটু নজর দিবা বেশি। সো বায়ো ইনফরমেটিক্স হচ্ছে, বায়ো শব্দের অর্থ লাইফ বা জীবন, আর ইনফরমেটিক্স বা ইনফরমেশন, সে ব্যাপারটা তো তোমরা জানোই, তথ্য আর কি। তো জীবনের তথ্য বা বায়োলজিক্যাল ডেটা, যেগুলা বায়োলজিক্যাল মানে আমাদের যে বায়োলজি, সেগুলার ডেটার তথ্যবহুল একটা সমাহার, সেটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। তো এখানে আমরা ডেফিনেশন যদি পড়তে যাই তাহলে দেখব যে তিনটা সাবজেক্ট: কম্পিউটার সায়েন্স, স্ট্যাটিস্টিক্স এবং বায়োলজি। আমি আবারও বলছি, বায়ো ইনফরমেটিক্সটা তিনটা সাবজেক্টের সমন্বয়। একটা হচ্ছে কি, কম্পিউটার সায়েন্স, বায়োলজি এবং স্ট্যাটিস্টিক্স। এই তিনটা সাবজেক্টের সমন্বয়ে বায়ো ইনফরমেটিক্স তৈরি হয়, বা বায়ো ইনফরমেটিক্সকে বলা হয় এই তিনটা সাবজেক্টের সমন্বয়। তো দেখো এখানে ডেফিনেশন কি বলছে: বায়ো ইনফরমেটিক্স হলো বিজ্ঞানের এমন একটি শাখা যেখানে কম্পিউটার প্রযুক্তি, ইনফরমেশন থিওরি এবং গাণিতিক জ্ঞানকে ব্যবহার করে বায়োলজিক্যাল ডেটা অ্যানালাইসিস করা যায়। কম্পিউটার প্রযুক্তি, ইনফরমেশন থিওরি। এখন কম্পিউটার প্রযুক্তি আর ইনফরমেশন থিওরি, এখানে ইনফরমেশন থিওরি বলতে আমরা আসলে বায়োলজিক্যাল নলেজ বলতে যেটা বুঝি, বায়োলজিক্যাল ডেটা। ইনফরমেশন কথায় তো ইনফরমেশনটা আসছে তো বায়োলজিক্যাল ডেটা নিয়ে, ডেটা থেকে, বায়োলজি থেকে। আর গাণিতিক জ্ঞান বলতে আমরা এখানে পরিসংখ্যানের জ্ঞান, আসলে এটা গাণিতিক জ্ঞান না, সরাসরি স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান থেকে আসছে। The science of collecting and analyzing complex biological data such as genetic codes. Bioinformatics is the combination of computer science, biology and statistics. এই যে দেখো এখানে সুন্দর করে এই কথাটা বলে দিয়েছে। আমি একটু ইন্ডিকেট করে ইয়ে করে দিচ্ছি। এরপর দেখো বায়োইনফরমেটিক্স এর ব্যবহার। তাহলে তোমরা তো মোটামুটি বুঝছো যে বায়োইনফরমেটিক্সটা কি করে বা বায়োইনফরমেটিক্স দিয়ে কি কাজে লাগে। বায়োইনফরমেটিক্স হচ্ছে আমাদের, আমি একটু প্র্যাকটিক্যাল এক্সাম্পল বলি তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। প্র্যাকটিক্যালি আমাদের এই যে বিভিন্ন ফসিলস আবিষ্কার হয় না কিছুদিন পর পর, আহ, বলে যে ডাইনোসর ছিল কয়েক লক্ষ বছর আগে, তো এই ডাইনোসরটা এরকম ডিম পারতো, বা এই ডাইনোসর বাচ্চা দেয়, এই ডাইনোসরের সাইজটা এমন ছিল। কখনো নোটিস করেছো এগুলা? পেপারে এগুলা আসে কিন্তু। তো এই যে ইনফরমেশন গুলা, এগুলা এরা কিভাবে কালেক্ট করে বা এগুলা এরা কিভাবে অ্যানালাইসিস করে এবং কোথায় প্রিজার্ভ করে রাখে, বা নতুন নতুন ফসিলস যখন পায় তখন সেগুলোর সাথে কিভাবে এটা ম্যাচিং করে, এই সব কিছু কিন্তু এটা কিন্তু বায়োইনফরমেটিক্সেরই একটা মানে গবেষণা। আর এই সংক্রান্ত গবেষণাই আসলে বায়োইনফরমেটিক্স। দেখো বায়োইনফরমেটিক্স এর উদ্দেশ্যটা দেখলে তোমরা অন্ততপক্ষে কিছু জিনিস বুঝবা। জৈবিক প্রক্রিয়া সঠিকভাবে অনুধাবন করা, অর্থাৎ জিন বিষয়ক তথ্য অনুসন্ধান করা এবং জ্ঞান তৈরি করা। তার মানে আমাদের একটা জিনোম বা জিন কতদিন আগে এসেছে পৃথিবীতে, বা সেটা এখনো পৃথিবীতে টিকে আছে কিনা, সেই সংক্রান্ত নলেজ আমরা এখান থেকে পেতে পারি। এরপর রোগ বালাইয়ের কারণ, যেমন এই যে আমাদের এখন কোভিড-19, এটা যে সারা বিশ্বব্যাপী একটা প্রলয় সৃষ্টি করেছে, এই এটা কিভাবে আসলো, এটা একটা ভাইরাস থেকে কিন্তু এসেছে, তাই না? সেই ভাইরাসটা কোথায়, এটার উৎপত্তি কোথায়, বা এটা আসলে মানুষের শরীরে কেন
কম্প্যাটিবিলিটি হচ্ছে না, বা এটা মানুষের শরীরে কেন এত বেশি মানে এফেক্টেড করছে, এই সংক্রান্ত গবেষণাও কিন্তু বায়োইনফরমেটিক্স থেকে আমরা পেতে পারি, বা বায়োইনফরমেটিক্স থেকে আসছে। এই সংক্রান্ত যে গবেষণাগুলো হচ্ছে সেগুলোও কিন্তু বায়োইনফরমেটিক্স এরই একটা অংশ। এরপর ওষুধের গুণাগুণ উন্নত করা বা নতুন নতুন ওষুধ আবিষ্কার করা, এগুলোও কিন্তু বায়োইনফরমেটিক্স এর কাজ। তো এখন তো নিশ্চয়ই মোটামুটি বুঝতে পেরেছো যে বায়োইনফরমেটিক্স এর উদ্দেশ্য এবং লক্ষ্যগুলা কি। সুমাইয়া ইসলাম এবং নুসরাত জাহান, লেট করছে কেন? স্যার একটু জুম করলে বেটার হইতো। এটা বুঝতে পারতেছো না তাই না? আচ্ছা, আমি জি স্যার। একটু জুম করে দিই তাহলে। এখন জি স্যার, বেটার। আরো বেটার করে দিয়েছি। না, ঠিক আছে। তার মানে বায়োইনফরমেটিক্স হচ্ছে এই কাজগুলা, এটার উদ্দেশ্য হচ্ছে এটা। এখন বলছে যে বায়োইনফরমেটিক্স এর ইনফরমেশনিক্স মানে তিনটি প্রধান প্রক্রিয়াকরণ করে থাকে। একটা হচ্ছে ডিএনএ এর ক্রোম বা প্রোটিন ক্রোম নির্ণয় করা, প্রোটিন ক্রোম বা কাঠামো নির্ণয় করা, আর কাঠামো প্রোটিনের কাজ নির্ণয়। এগুলা কিন্তু তোমাদের আসবে না, আমি এগুলা তোমাদের জানার জন্য এখানে জাস্ট দিয়ে দিয়েছি, তোমাদের বইয়েও দেখবে এটা আসলে ভাবে দেওয়া নাই। মেইন কথা হচ্ছে বায়োইনফরমেটিক্সটা কি, বা বায়োইনফরমেটিক্স তোমাদের উদ্দীপক দেখে বা উদ্দীপকের ইয়েগুলা পড়ে এটার অ্যাপ্লিকেশন গুলা দেখে তোমাদেরকে বুঝতে হবে যে কোন টেকনোলজি এখানে ইউজ করা হয়েছে। তোমাদের ম্যাক্সিমামই বায়োইনফরমেটিক্স এবং বায়োমেট্রিক্স এই দুটার মধ্যে কিন্তু গুলিয়ে ফেলে। তো আমি পড়ানোর সময় সবাইকে এই জিনিসটা একটু খেয়াল করতে বলি যে বায়োইনফরমেটিক্স এবং বায়োমেট্রিক্স এই দুইটা তোমরা গুলিয়ে ফেলবা না। বায়োমেট্রিক্স হচ্ছে আইডেন্টিফিকেশন প্রসেস, যেটা মানুষকে ইউনিকলি আইডেন্টিফাই করে, আর বায়োইনফরমেটিক্স হচ্ছে যেটা আমাদের বিজ্ঞানের একটা শাখা, কম্পিউটার সায়েন্স, স্ট্যাটিস্টিক্স এবং বায়োলজির সমন্বয়ে তৈরি সেটা। তো বায়োইনফরমেটিক্স এর গবেষণাধীন এরিয়া বা কি কি জিনিস নিয়ে বায়োইনফরমেটিক্স আসলে গবেষণা করে, সেই জিনিসটা আমরা এখানে একটু দেখব। দেখো, সিকোয়েন্স অ্যালাইনমেন্ট বা জিনের যে সিকোয়েন্স সেগুলোর অ্যালাইনমেন্ট, এবার ড্রাগ বা ওষুধ আবিষ্কার, দেন প্রোটিনের মিথস্ক্রিয়া, এরপর ডিএনএ অ্যানালাইসিস, জিন ফাইন্ডিং। জিন ফাইন্ডিং মানে হচ্ছে আমাদের কোন জিন কোথা থেকে আসছে, ওর অরিজিনাল মানে অরিজিনটা কোথায়, ওর উৎপত্তি কোথায়। এই যে যেমন তোমাদের হচ্ছে কোভিড-19, এটা কোথা থেকে আসলো সেটার কিন্তু এখনো গবেষণা চলছে, যে এটা আসলে কোন জায়গা থেকে আসছে, এটা বানর থেকে আসছে নাকি বাদুর থেকে আসছে না কোথা থেকে আসছে, সেগুলো নিয়ে গবেষণা চলছে অলরেডি। এরপরে জিনের সূত্রের ভবিষ্যৎ, দেন ড্রাগ নকশা করা, এরপরে হচ্ছে জিনোমের ব্যাপ্তি। এই এগুলো তোমরা মুখস্থ করে ফেলবা, কারণ তোমাদের কি বলে ওই স্টেম বা হচ্ছে উদ্দীপকের মধ্যে এইগুলো নিয়ে দিয়ে দেয় যে এই সব জায়গাগুলোতে ধরো গবেষণা হচ্ছে। তাহলে ধরো প্রোটিনের গঠন নিয়ে গবেষণা হচ্ছে, তো এর নাম কি, বা এটা কোন প্রযুক্তির মাধ্যমে হচ্ছে, তখন তোমাকে বলতে হবে এটা বায়োইনফরমেটিক্স প্রযুক্তির মাধ্যমে হচ্ছে। এরকম ভাবে তোমাদেরকে পড়তে হবে। এবারে বলছে বায়োইনফরমেটিক্স এর ব্যবহার। দেখো এখানে আমি অনেকগুলা ব্যবহার দিয়েছি, এর অনেকগুলা ব্যবহার দেওয়ার কারণ কিন্তু এটাই যে তোমাকে এই বিষয়গুলা জানলে বা তুমি এগুলা সম্পর্কে তোমার একটু আইডিয়া থাকলে তুমি ওই উদ্দীপকের বিষয়গুলো ধরতে তোমার ইজি হবে। তোমরা কি আমার কথাটা বুঝতে পারতেছো? জি স্যার। জি স্যার। সো এই জিনিসটা কিন্তু মাথায় রাখবা যে এই যে দেখো মলিকিউলার মেডিসিন, পার্সোনালাইজড মেডিসিন, প্রিভেন্টিভ মেডিসিন, জিন থেরাপি, ওষুধ উন্নয়ন। যেমন তোমাদের একটা কোশ্চেন এর আগে এরকম আসছিল যে উদ্দীপকে যে ওষুধের ড্রাগের নকশা তৈরি করার প্রযুক্তি নিয়ে, ধরো মিস্টার রহিম ড্রাগের নকশা তৈরির প্রযুক্তি নিয়ে গবেষণা করছেন। তাহলে তোমাকে কোশ্চেন করলো যে রহিমের যে প্রযুক্তিতে রহিম কাজ করছে সেই প্রযুক্তিটির নাম কি, তখন তোমাকে বলতে হবে যেটা বায়োইনফরমেটিক্স এর প্রযুক্তি। সো জিনিসটা মাথায় রাখবা। আচ্ছা, এখন আসছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আমাদের যে কয়টা টপিক থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে, আমি কিন্তু বলি যে কোন কোন টপিক থেকে তোমাদের সবচেয়ে বেশি কোশ্চেন আসে। সেই বেশি কোশ্চেন আসা টপিকস এর মধ্যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং একটা। এই চ্যাপ্টার থেকে কোশ্চেন যে টপিকস গুলো থেকে সবচেয়ে বেশি হয় সেটার মধ্যে এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং অন্যতম। তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিষয়টা কি, এটা যে আব্দুল্লাহ সায়েন্স থেকে পড়ে আসছে। সো ও ও মনে হয় এই জিনিসটা অলরেডি জানে, কারণ 9-10 এটা আছে যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি, যেটা আমরা বায়োটেকনোলজিও বলে থাকি আর কি। যে একটা জীবের
মানে এক কথায় আমরা এখন এই যে পোল্ট্রির মাংস খাই, তারপরে তোমার উন্নত প্রজাতির এই যে গরু মোটাতাজাকরণ করা হয়, এগুলা অনেক মানে সাইজে অনেক বড়, মাংস অনেক বেশি হচ্ছে। তো এগুলা কিন্তু ইউনিক স্পিসিস না, বা হচ্ছে মৌলিক প্রজাতি না, এগুলা কিন্তু এই দুইটা তিনটা প্রজাতির মিশ্রণ। এই দুইটা তিনটা প্রজাতি ক্রস করার মাধ্যমে এরকম নতুন নতুন জীব তৈরি হয়, যেগুলা শারীরিক দিক দিয়ে দেখা যাচ্ছে যে অনেক শক্তিশালী, বা শারীরিক দিক দিয়ে অনেক মোটা সোটা এরকম আর কি, যেটা মৌলিক গুলা দিয়ে সম্ভব হয় না। তো এই প্রসেসটাই আসলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, যেটার মাধ্যমে নতুন নতুন জিন তৈরি করা হয়, বা নতুন নতুন স্পিসিস বা প্রজাতি উদ্ভাবন করা হয়। তার মানে আহ আচ্ছা, তোমাদের ম্যাক্সিমাম এই ক্যামেরা অফ করে রাখছো কেন তোমরা? সুমাইয়া, নুসরাত, দেন হচ্ছে ক্যামেরা অন করে রাখার দরকার নেই, লজ্জা পাচ্ছ নাকি তোমরা? আমি বলেছি না তোমরা ক্যামেরাটা অন রাখবা। আব্দুল্লাহ, তোমার ক্যামেরা অফ। তো দেখো স্যার লোডশেডিং হয়েছিল। আচ্ছা, তাহলে মেইনলি আমি যেটা বোঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি। জেনেটিক ইঞ্জিনিয়ারিং আসলে নতুন নতুন জিন তৈরির জন্য যে গবেষণা, সেটাই হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আর ইঞ্জিনিয়ারিং, অবভিয়াসলি ইঞ্জিনিয়ারিং ইজ দ্য স্ট্র্যাটেজি অর প্রসেস দ্যাট মেক্স ইউর সিস্টেম ইজিয়ার, দ্যাট মেক্স ইউর প্রসেস ইজিয়ার। ইঞ্জিনিয়ারিং মানে হচ্ছে ইঞ্জিনিয়ারিংটা আমাদের প্রসেসগুলোকে সহজ করে দেয়। তো জেনেটিক মানে জিনের যে ব্যবহার, সেটাকে সহজ করে দিবে এই ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে। তাহলে কোন জীব থেকে একটি নির্দিষ্ট জিন বহনকারী ডিএনএ খণ্ড পৃথক করে ভিন্ন একটি জীবে স্থানান্তরের কৌশলকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে। দেখো, কোন একটি জীব থেকে ডিএনএ কে কাট করে অন্য একটি জায়গায় বসিয়ে দিয়ে নতুন প্রজাতির উদ্ভাবন করাকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে। তো এখন আমরা দেখব যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর এই যে এটা কে সর্বপ্রথম নিয়ে এসেছে। আচ্ছা, এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ফলে যে জিনিসটা তৈরি হচ্ছে, সেটাকে কিন্তু জিএমও বলে। কি বলে? জিএমও, জেনেটিক্যালি মডিফাইড অর্গান। আমি আবারও বলছি, জিএমও, জেনেটিক্যালি মডিফাইড অর্গান। এই যে দেখো, জেনেটিক ইঞ্জিনিয়ারিং কে জেনেটিক মডিফিকেশনও বলা হয়। আচ্ছা, 1972 সালে পল বার্গ, নামটা কি মনে রাখবা, পল বার্গ। 1972 সালে পল বার্গ বানরের ভাইরাস SV40 এবং ল্যাম্বডা ভাইরাসের ডিএনএ এর সংযোগ ঘটিয়ে বিশ্বের প্রথম রিকম্বিনেন্ট ডিএনএ অণু তৈরি করেন। এই জন্য পল বার্গকে কি বলা হয়? জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনক বলা হয়। সো এই লাইনটা মাথায় রাখবা। পল বার্গকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনক বলা হয়। নোট ইট। সো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে কৃষিতে উৎপাদনের লক্ষ্য চারটি: শস্যের গুণাগুণ বৃদ্ধি করা, শস্য থেকে সম্পূর্ণ নতুন উপাদান উৎপাদন করা, পরিবেশের বিভিন্ন ধরনের হুমকি থেকে শস্যকে রক্ষা করা, শস্যের বৃদ্ধি ত্বরান্বিত করা, এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেওয়া। আচ্ছা, তোমরা আমি ম্যাক্সিমামই সব শহরে বাস করো, সো জানবা না এই ব্যাপারটা। আজ থেকে 10 বছর বা 15 বছর আগে আমাদের কৃষি জমিতে ধান হতো 1 বিঘাতে সর্বোচ্চ 10 থেকে 15 মণ, বা আরো আগে আরো কম হতো। কিন্তু এখন নতুন নতুন প্রজাতির এই ধান আসছে, ভুট্টা আসছে, গম আসছে, যেগুলোর মাধ্যমে আমাদের আসলে এই শস্যের উৎপাদনটা কিন্তু বেড়ে গিয়েছে। এখন কিন্তু 1 বিঘা জমিতে 20-25 মণের বেশি ধান হয়। তার মানে কি, নতুন নতুন প্রজাতি উদ্ভাবন করা হয়েছে। এই নতুন নতুন প্রজাতির মাধ্যমে আসলে আমাদের উৎপাদনটাও বৃদ্ধি পেয়েছে। এখন দেখো, এই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ধাপ, বা কি কি ধাপে এই কাজটা করা হয়, সো এটা আমি তোমাদেরকে দেখাবো। এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। সো সবাই এটা পড়তে হবে। মানে এক কথায় জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মূলনীতি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ধাপগুলা কি কি, সেটা আমরা দেখব। তো এটা দেখানোর আগে আমি তোমাদেরকে একটা ছবিতে চলে যাই। ছবিটা দেখো, ছবিতে চলে আসো। দেখো, মনে করো যে এইখানে যে বাম সাইডে যে একটা ফিগারের একদম সর্ববামে দেখো, এটা একটা মনে করো যে সেল বা হিউম্যান বডির একটা অংশ।
বা যে কোনো হিউম্যান বডি হতে পারে বা গাছ হতে পারে। তোমরা চাইলে একটা দুইটা গাছের কথাও আমরা বলতে পারি, যে এই যে আমরা যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রসেসটা আমরা কমপ্লিট করব, সেখানে আমাদেরকে, আচ্ছা আমি আরেকটু ডিটেলসে গিয়ে তোমাদের গুগলে থেকে দেখাই। হুম? এখানে ছবিগুলো অনেক ছোট করে দেওয়া, বড় ছবি খুঁজি। আচ্ছা, এই ফিগারটা দেখা যায় এখানে? সবাই দেখতে পাচ্ছ ফিগারটা? জি স্যার। আব্দুল্লাহ? জি স্যার। জি আচ্ছা স্যার। আচ্ছা, মনে করো এখানে এই যে একটা প্ল্যান্ট আছে, বা জিএম প্ল্যান্ট যেটাকে আমরা বলছি, জেনেটিক্যালি মডিফাইড বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এটা অ্যাপ্লাই করা হয়েছে। তো এরকম দুইটা গাছ আমরা ধরো নিব, যে দুইটা গাছের একটা গাছ থেকে কিছু অংশ কেটে আমরা আরেকটা গাছে জুড়ে দিব, বা একটা গাছ, এই দুইটা গাছের মধ্যে কম্বিনেশন করব। তো মনে করো যে আমাদের একটা গাছ আছে যেটাতে ফলন হচ্ছে ধরো বিঘাতে 20 মণ, আর আরেকটা আছে সেটাতে ফলন হচ্ছে বিঘাতে ধরো 25 মণ। তো আমরা চাচ্ছি এই দুটোর সংমিশ্রণ ঘটাতে। তো সংমিশ্রণ ঘটিয়ে যদি এমন হয় যে আমাদের উৎপাদনটা আরো বেড়ে গেল, তাহলে আমাদের জন্য সেটা ভালো হবে না? মানে তোমরা কি আমার কথা বুঝতেছো? আমি আরো ইজি করে বলি। মনে করো দুইটা আম গাছ। তো দুইটা আম গাছের মধ্যে, এটা ধরো আমি এখানে তো ভুট্টা গাছ দেখাইছি, আমি ধরো মনে করছি এটা আম গাছ। তো দুইটা আম গাছে একটা মনে করো যে মোটামুটি মানের মিষ্টি আম হচ্ছে, আর একটাতে আম বড় বড় সাইজের হচ্ছে কিন্তু মিষ্টি হচ্ছে না। একটা গাছে মিষ্টি আম হচ্ছে, আর একটা গাছে আম বড় হচ্ছে কিন্তু মিষ্টি হচ্ছে না। তো আমরা চাচ্ছি যে দুইটা জাত আমরা মিশ্রণ করব। আমার কথা বুঝছো? তো আমরা কি করব, আমরা হচ্ছে একটাকে ডিটেক্ট করব, মানে একটা জায়গা মানে বেছে নিব। এই যে দেখো এখানে আমরা এই জায়গাটা একটা ডিএনএ নির্বাচন করছি, যে কোন জায়গা থেকে আমরা সেটা কাটবো। একটা অংশ থেকে কেটে আমরা আরেকটা জায়গায় কিন্তু স্থানান্তর করব। মানে একটা গাছ থেকে কেটে আমরা আরেকটা গাছের কাটা অংশে ওই জায়গাটাতে আমরা ওটা স্থাপন করব, যার ফলে যে জায়গাটাতে স্থাপন করছি বা যে গাছটাতে এটা দিচ্ছি, সেই গাছটা আস্তে আস্তে ওই অংশটা নিয়ে বড় হবে। যার ফলে কি হবে, যে ওই গাছের যে বৈশিষ্ট্য ছিল, যে আমাদের গাছটার আম আগে একটা গাছে মিষ্টি হতো আর একটা গাছের সাইজ বড় ছিল, এখন নতুন যে প্রজাতি হবে সেই প্রজাতির যদি আম বড় হয় এবং মিষ্টি হয়, তাহলে আমাদের জন্য সেটা বেটার হবে না? হবেই এমন না, বাট হতে পারে। এমন হতে পারে যে আমাদের যে নতুন যে প্রজাতিটা উদ্ভাবন হচ্ছে সেই প্রজাতির জাতটা অনেক ভালো হচ্ছে। তো এই জন্য আমাদের এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর প্রসেস গুলা কমপ্লিট করা হয়। তো প্রথমেই দেখো আমাদের ডিএনএ নির্বাচন করতে হবে। ডিএনএ নির্বাচন করার পর আমাদের বাহক নির্বাচন করতে হবে, যে আমরা কোথায় এটা অ্যাপ্লাই করব, সেই বাহক। এরপরে আমরা ডিএনএটা স্ক্যাটার করব, এখান থেকে কেটে নিব। কেটে নেওয়ার পর আমাদের বাহক যেটা আমরা মানে নির্বাচন করলাম সেই জায়গায় এটা স্থাপন করব। এরপর যখন স্থাপন করার পর আমরা কি সেটা যত্ন আত্তি করতে হবে, যেন আমাদের অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতে হবে, চিকিৎসা দিতে হবে, যার ফলে সেটা মরে না যায় আবার। কারণ আমরা একটা অংশ, মানুষের শরীরের একটা অংশ যদি কেটে ফেলি, কেটে, তাহলে সেই জায়গাটা আমাদের যত্ন না করলে কি ঠিক হবে? সেটা আমাদের ঠিকঠাক করতে হবে। আচ্ছা, কোন একটা কথা হচ্ছে, এটা আমরা আস্তে আস্তে সেটা সুন্দর করে আমরা সেটা ইমপ্রুভমেন্ট করব ওই জায়গাটা। দেন আমরা যে কাঙ্ক্ষিত ইয়েটা আমরা পাবো, কাঙ্ক্ষিত ফলাফলটা আমরা পেতে পারবো। আচ্ছা, তাহলে ধাপগুলা আবার আমি বলছি, দেখো আমরা কি করছি। সাউন্ড হচ্ছে তোমাদের, একটু মিউট করো যারা সাউন্ড হচ্ছে। প্রথমে আমরা কি করছি, প্রথমে আমরা
ডিএনএ নির্বাচন করছি যে কোন ডিএনএটা আমরা ব্যবহার করব। এরপরে আমরা কোথায় এটা বাহক বা ডিএনএটা কোথায় স্থাপন করব সেটা ডিটেক্ট করব। এরপরে যে ডিএনএটা আমরা নির্বাচন করলাম সেটা কেটে ফেলবো। কেটে ফেলে আমরা স্থাপন করব কোথায়, ওই যে বাহক যেটার কথা বললাম সেখানে আমরা এটা স্থাপন করব। এরপর আমরা যত্ন করব করে এটা আহ, নতুন প্রজাতির উদ্ভাবন হবে। এখন দেখো এখানে ধাপগুলো দেওয়া আছে, দেখো প্রথমে ডিএনএ নির্বাচন করব। তো রিকম্বিনেন্ট ডিএনএ তৈরির প্রথম ধাপ হলো ডিএনএ অণু নির্বাচন করা বা নির্বাচনের জন্য কাঙ্ক্ষিত জীবের কোষ থেকে ডিএনএ কে পৃথক করা। আচ্ছা, এখন ডিএনএ এর বাহক নির্বাচন করা। তো ডিএনএ এর বাহক বলতে আমরা যেটা বললাম যে যে জায়গায় আমরা এটা স্থাপন করব সেই জায়গাটা আমরা সিলেক্ট করলাম। এরপরে ডিএনএ এর খণ্ড কর্তন। তো ডিএনএ এর যে ব্যাকটেরিয়ার প্লাজমিড নামক অংশ সেই অংশটা আমরা কেটে ফেলবো। এই যে দেখো এখানে বলে আছে একই এনজাইম প্রয়োগ করে ডিএনএ এর যেমন অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমার ফেসিয়েন্স এর প্লাজমিড ডিএনএ এখান থেকে আমরা এটা কেটে নিব। কেটে নিয়ে দেন হচ্ছে ওই ফাঁকা অংশটাতে মানে ওইটাকে আমরা স্থাপন করব ওই যে পোষক দেহ বা আমাদের যে বাহক যেটা নির্বাচন করলাম সেই বাহক দেহে ওটা স্থানান্তর করব। এই যে স্থানান্তর করব পোষক দেহে রিকম্বিনেন্ট ডিএনএ স্থানান্তর করব। এরপর আমরা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ এর সংখ্যা বৃদ্ধি এবং মূল্যায়ন এই জিনিসটাকে আমরা অনেক যত্ন করব বা ইয়া করব। এরপরে যে যেগুলা বেঁচে যাবে বা যেগুলা কাঙ্ক্ষিত আমাদের ফলাফল দিবে সেইটা আমরা আহ, বাজারে ছেড়ে দিব বা আমাদের বড় আকারে আমরা সেটাকে চাষ করব। এটার ধাপগুলো আসলে খুবই ইম্পর্টেন্ট, এই জন্য আমি তোমাদেরকে একটু জোর দিয়ে পড়াচ্ছি। আমি আবারও বলছি ধাপগুলা। প্রথমে আমরা কি করলাম, ডিএনএ নির্বাচন করলাম। ডিএনএ নির্বাচন মানে যেটার ফলাফল ভালো আর কি, যেটা ভালো প্রজাতি সেটা আমরা নির্বাচন করলাম। এরপরে আমরা কি করব, ওই ডিএনএটা কেটে ফেলবো। এরপর আমরা একটা পোষক দেহ বা যে জায়গাটায় আমরা ডিএনএটা স্থাপন করব সেই জায়গাটা আমরা নির্বাচন করব। নির্বাচন করে ওই যে অংশটা কাটলাম সেই অংশটা ওইখানে স্থাপন করব। স্থাপন করার পর আমরা ওটা পানি দিব, তারপরে হচ্ছে সার দিব, এরপর আমরা অ্যান্টিবায়োটিক দিব, দিয়ে ওই জায়গাটা যেন পচে না যায় বা ওই জায়গাটা সুন্দরভাবে আমরা এমন কনভেনিয়েন্ট এনভায়রনমেন্ট ক্রিয়েট করব যার ফলে সেটা সুন্দরভাবে বেড়ে ওঠে বা রিকম্বিনেন্ট ডিএনএটা তৈরি হয়। এরপর তৈরি হওয়ার পরে যেগুলার ফলন বৃদ্ধি হবে বা যেগুলা ভালো কাজ করছে সেগুলো আমরা বাজারে ছাড়বো বা আমাদের বড় আকারে বৃহৎ আকারে বাণিজ্যিক আকারে সেটা আমরা নিয়ে কাজ করব। সবাই কি এটা ক্লিয়ারলি বুঝছো? না বুঝলে আমাকে বলো যে কোথায় বুঝো নাই বা কোনো প্রবলেম আছে কিনা। লাইবা, সুমাইয়া, নুসরাত, রিশা, মানে সবাই বলো, আব্দুল্লাহ, সবাই বুঝছো? আমি সবার ভয়েস শুনতে যাচ্ছি। জি স্যার, জি স্যার। আমার তো স্যার পড়াই আছে জি এটা স্যার। আরো। জি স্যার, আমাদের জি এটা স্যার। পড়া। আচ্ছা, তাহলে আমি ধরে নিচ্ছি সবাই বুঝো। তারপরেও যদি প্রবলেম মনে হয় তাহলে আমাকে জানাবা যে স্যার এটা এই জায়গায় প্রবলেম হচ্ছে। আমি ছবি দিয়ে দিয়েছি, ছবিটা তোমাদের পরীক্ষাতে আঁকা লাগবে না, শুধুমাত্র এই স্টেপগুলা দিতে হবে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মূলনীতি। যাই হোক, এখন দেখো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যবহার কোথায় ব্যবহার করা হয়। শস্যে মানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ফলে তো আমাদের নতুন নতুন প্রজাতি উদ্ভাবন করা হয়, তাহলে নতুন যে প্রজাতিটা উদ্ভাবন করা হবে সেটা নিশ্চয়ই ডিগ্রেডেড হবে না, সেটা নিশ্চয়ই ভালো প্রজাতি হবে। আর ভালো প্রজাতি না হলে তো আমরা সেটা নিবও না। তার মানে এই যে পোলট্রি মাংস যেটা হয়েছে, পোলট্রি কিন্তু আহ, মৌলিক কোনো প্রজাতি না। এই যে পোলট্রি যেটা মাংস আমরা বেশি খাই, তাই না, ফার্মের মুরগি, এটা কিন্তু এই ল্যাবেই তৈরি করা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে। এটার মাংস বেশি। তো এগুলার হচ্ছে উন্নত প্রজাতি আর কি। পরিবেশের জন্য বিভিন্ন ধরনের হুমকি থেকে শস্যকে রক্ষা করা, এরপর শস্যের বৃদ্ধি ত্বরান্বিত করা, এসব কাজে আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে থাকি। এর ক্ষতিকর কিছু দিক আছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর। কি ক্ষতিকর দিক? যেটা আমাদের যে নতুন যে প্রজাতি উদ্ভাবন হয় সেগুলা কিন্তু আসলে প্রতিকূল পরিবেশে টিকে থাকতে পারে না, এবং এগুলাতে বেশি পরিমাণে অ্যান্টিবায়োটিক বা ওষুধের প্রয়োগ বেশি হয়, যার ফলে এটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর বা নতুন নতুন রোগ তৈরি করতে পারে এটা। তো এগুলা ক্ষতিকর আসলে। এখন দেখো আগে একটা গরুর দুধ হতো 2 কেজি বা 1 কেজি সর্বোচ্চ, কিন্তু এখন একটা গরুর দুধ হয় 25 কেজি বা 30 কেজি, অনেক ইন সাম কেসেস দেখা যাচ্ছে 40 কেজিও হয়। তো একটা গরু থেকে যদি দিনে 40 কেজি দুধ হয় তাহলে সেটা নিশ্চয়ই খুব একটা ভালো কোয়ালিটির হবে না, এটা স্বাভাবিক। তো এই যে ব্যাপারগুলা আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ফলে এগুলা আসছে। তো এখন আমরা দেখি কোশ্চেন পার্ট মূল্যায়ন দেখি। এখানে জ্ঞানমূলক প্রশ্ন আসছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি, বায়ো ইনফরমেটিক্স কি, এগুলো তো দেখলাম। উন্নত জাতের ফসল উৎপাদনে ব্যবহৃত প্রযুক্তিটি ব্যাখ্যা করো। তাহলে উন্নত জাতের ফসল উৎপাদনে ব্যবহৃত প্রযুক্তি কোনটি? জেনেটিক ইঞ্জিনিয়ারিং।
হ্যাঁ, তথ্য প্রযুক্তির সাম্প্রতিক প্রবণতায় ডায়াবেটিস রোগীরা উপকৃত হচ্ছে, ব্যাখ্যা করো। তো তথ্য প্রযুক্তির সাম্প্রতিক প্রবণতায় এটা ডায়াবেটিস রোগীরা উপকৃত হচ্ছে কোন মাধ্যমে বলো তো? বায়োইনফরমেটিক্স। এক্স্যাক্টলি, বায়োইনফরমেটিক্স। কারণ নতুন নতুন ওই যে ওষুধ তৈরির নকশা তৈরি, ড্রাগ তৈরি ইয়ে করা হচ্ছে না বায়োইনফরমেটিক্স এর মাধ্যমে। তাহলে ডায়াবেটিস রোগীরা এভাবে উপকৃত হবে। বায়োইনফরমেটিক্সে ব্যবহৃত ডেটা সমূহ ব্যাখ্যা করো। ডেটা হচ্ছে ওই যে বায়োলজিক্যাল ডেটা, তো এটা বলবা। বায়োইনফরমেটিক্স ডেটাবেজে ব্যবহৃত হয়। হ্যাঁ, বায়োইনফরমেটিক্সে ডেটাবেজ ব্যবহার করা হয়। এখানে ডেটাবেজ ব্যবহার করা হয় না, যে ডেটা বিভিন্ন প্রজাতির জিনের যে ডেটাগুলো সেগুলো আমরা এখানে প্রিজার্ভ করি, তারপর সেগুলো নিয়ে গবেষণা করি। সেখানে তো অবশ্যই ডেটাবেজের ব্যবহার হচ্ছে। তো এখন দেখো সৃজনশীল কোশ্চেন। উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও। মিস্টার মকলেস সাহেব পেশায় একজন মৎস্যবিদ। দেশে মাছের ঘাটতি পূরণের জন্য প্রযুক্তি ব্যবহার করে নতুন নতুন প্রজাতির মাছ উৎপাদন করেন। তার অফিসে আহ দরজার সামনে একটি মেশিনে আঙুলের ছাপ দিয়ে দরজা খুলে যায়, অতঃপর কক্ষে প্রবেশের জন্য আচ্ছা, এটা তো জানোই, এটা বায়োমেট্রিক্স, যে ওই যে দরজা খুলে যায়, ফিঙ্গারপ্রিন্ট, সেগুলা এখানে তো পড়বো না, আমরা ওটা আগেই পড়ে এসেছি। এখন বলছে উদ্দীপকের আলোকে মাছ উৎপাদনের প্রযুক্তিটি বর্ণনা করো। তাহলে কোনটা এটা? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ইঞ্জিনিয়ারিং। অবভিয়াসলি জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এটা বলবা, বোল্ড করে লিখবা, তারপরে বর্ণনা দিবা। আচ্ছা, এরপরে সেকেন্ড কোশ্চেন বলছে, শফিক সাহেব তার গবেষণাগারে দিনাজপুরের ঐতিহ্য ধারণের লক্ষ্যে লিচু নিয়ে গবেষণা করে তার ফলাফল সংরক্ষণ করেন। তিনি গবেষণাগারের প্রবেশমুখে একটি যন্ত্র বসিয়েছেন, যেটির দিকে তাকালে আচ্ছা, এটা তো তাহলে উদ্দীপকে গবেষণা কার্যক্রমে তথ্য প্রযুক্তির যে দিকটি প্রতিফলিত হয়েছে, তার লিচু নিয়ে গবেষণা করছে, তার মানে সেটা কি? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক্যালি সেটাকে ইয়ে করবে। এরপর বলছে, ডক্টর খলিল দেশের খাদ্য ঘাটতি পূরণের লক্ষ্যে অধিক ফসল উৎপাদনকারী ধান আবিষ্কারের জন্য একটি প্রযুক্তির সাহায্যে গবেষণা করছেন। তার গবেষণার সম্পর্কিত, আচ্ছা তাহলে এটাও তো এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং। বায়োইনফরমেটিক্স নিয়ে কোনো কোশ্চেন আসলে এখানে দেওয়া হয়নি। আমি নেক্সট চেষ্টা করবো এটা থেকে দেওয়ার, কারণ আমি খেয়াল করি নাই যে সবগুলা জেনেটিক ইঞ্জিনিয়ারিং থেকে হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা দেখব যে নিচের কোনটি বায়োইনফরমেটিক্স পদ্ধতিতে ব্যবহৃত হয়। এটা তোমাদের এখানে দেওয়া হয়নি, কিন্তু কোশ্চেনটা আসলে আসে বোর্ডে, এই জন্য এটা আমি অ্যান্সারটা বলে দিচ্ছি। এই যে লিস্ট এবং প্রোলগ, এই দুইটা সফটওয়্যারই কিন্তু ব্যবহার করা হয়। লিস্ট আসলে ইনফ্যাক্ট এখানে যে সফটওয়্যারগুলো দেওয়া হয়েছে সবগুলো আসলে ব্যবহার করা হয়, কারণ জি স্যার। এসকিউএল যেটা, এটা হচ্ছে তোমাদের ডাটাবেজের জন্য ব্যবহার করা হয়, যেটা ডাটাবেজ তোমাদের বায়োইনফরমেটিক্সে আছে, একটু আগে তো দেখলা যে ডাটাবেজ আছে। লিস্ট তারপর সফটওয়্যারটাও ক্লিসপো ব্যবহার হয়। এটাও ব্যবহার করা হয়, এটাও, মানে চারটা সফটওয়্যারই আসলে আমাদের, এগুলো কিন্তু সব সফটওয়্যার আসলে, বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইন সাম কেসেস। তো এগুলা হচ্ছে বায়োইনফরমেটিক্স প্রযুক্তিতে ব্যবহৃত হয় সবগুলা। তো কোনটি বায়োইনফরমেটিক্স এর বৈশিষ্ট্য? আচ্ছা, আগের যেগুলোর উত্তর দেওয়া নাই, তোমরা তো একজনও কেউ বললা না যে স্যার এটাতে প্রবলেম হচ্ছে বা বুঝো নাই। তো তোমরা কিন্তু যেগুলার আমি অ্যান্সার দিয়ে দেই নাই সেগুলা নিজেরা দেখে অ্যান্সার না পারলে আমাকে কিন্তু অবশ্যই জানাবা যে স্যার এটা বুঝতেছি না বা এটা অ্যান্সার পাই নাই। আর আমি এখানে খুব কম পরিমাণে এমসিকিউ যুক্ত করেছি আমার কাছে। তোমাদের টোটাল বইয়ের 1000+ এমসিকিউ কিন্তু আমার কাছে আছে প্রিজার্ভ করা। আমি সব কিন্তু দেই নাই, যেগুলো আজাইরা এমসিকিউ এগুলো আমি দেই নাই। তো যেগুলো তোমাদের লাগবে সেগুলো দিছি। এছাড়াও আরো আছে, আরো লাগবে, এগুলাই যে তোমাদের প্রয়োজন সে মিটবে তা না, আরো কিছু আছে। তো জিন ফাইন্ডিং গবেষণায় ব্যবহৃত হয় কোনটি বলো? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এর মানে জীব সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার কাজে কম্পিউটার প্রযুক্তির প্রয়োগ কি? বায়োইনফরমেটিক্স। বায়োইনফরমেটিক্স। এক্স্যাক্টলি। বিভিন্ন জটিল রোগের কারণ আবিষ্কারে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? বায়োইনফরমেটিক্স। বায়োইনফরমেটিক্স। তাহলে বায়োইনফরমেটিক্স এর সাথে জড়িত তিনটাই, জীববিদ্যা, পরিসংখ্যান, তিনটাই। কম্পিউটার বিজ্ঞান। বায়োইনফরমেটিক্স ব্যবহারের ক্ষেত্রগুলা। স্যার 1 ও 2। হ্যাঁ, স্যার 1 ও 2 মহাকাশ স্তর হবে মহাকাশ না। গবেষণা তো হবে না। এরপরে হচ্ছে একটি নির্দিষ্ট জিন বহনকারী কোন জীব থেকে ডিএনএ খণ্ড পৃথক করে ভিন্ন একটি জীবে স্থানান্তরের কৌশলকে কি বলে? জেনেটিক জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে জীবের নতুন জিন আবিষ্কার করা যায়, বাণিজ্যিকভাবে ইনসুলিন তৈরি করা যায়, খুব সহজে ব্যক্তি শনাক্ত করা যায়। 1 ও 2। 1 ও 2 স্যার। রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ধাপগুলো সবগুলাই।
জি স্যার। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যবহারের ক্ষেত্র কোনটি? তো চিকিৎসা। নিরাপত্তা, খেলাধুলা, চিকিৎসা। সফটওয়্যার, চিকিৎসা। আচ্ছা, আমি তোমাদেরকে একটা জিনিস ভুল বলেছি, সেটা হচ্ছে ডায়াবেটিস চিকিৎসার জন্য তোমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিংটাই তাহলে এক্সাক্ট অ্যান্সার, কারণ যেহেতু ইনসুলিন আবিষ্কারে সরাসরি জি ইনসুলিন স্যার। তৈরিতে সরাসরি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর প্রয়োগ আছে। সো কারণ ড্রাগের নকশাতে বিভিন্ন চিকিৎসা শাস্ত্রে অবশ্যই বায়োইনফরমেটিক্স ব্যবহার করা হয়, কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সাথে তোমাদের ডায়াবেটিক্স এর ডিরেক্টলি রিলেটেড, যেহেতু ইনসুলিন তৈরিতে এটা ব্যবহার করা হয়। ঠিক আছে, সো এটার অ্যান্সার হবে কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এরপরে বলছে নতুন ধরনের ক্রোমোজোম তৈরির কৌশলকে কি বলে? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ নতুন প্রজাতি বা নতুন ক্রোমোজোম তৈরি করা হয়। বায়োইনফরমেটিক্সে কিন্তু নতুন কোনো প্রজাতির উদ্ভাবন করা হয় না। এই দুটোর ভিতরে আবার গুলিয়ে ফেলো না। বায়োইনফরমেটিক্সে কিন্তু নতুন কোনো প্রজাতির উদ্ভাবন করা হয় না। আমি আবারও বলছি, বায়োইনফরমেটিক্সে শুধুমাত্র গবেষণা করা হয় ওই জিনের ইয়েগুলা নিয়ে, এবং ওষুধ বা ইয়ের প্যাটার্ন গুলা দেখা হয়। কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে নতুন প্রজাতির উদ্ভাবন করা হয়। সো এই দুটার পার্থক্যটা ক্লিয়ারলি বুঝবা। আচ্ছা, উচ্চ ফলনশীল শস্য উৎপাদনে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করা হয়। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনক কে? স্যার পল পল বার্গ। হ্যাঁ। জেনেটিক ইঞ্জিনিয়ারিং সফলভাবে প্রয়োগ হচ্ছে কোথায়? 2 3 স্যার, একটা শিওর না। শিল্পক্ষেত্রে আসলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর কোনো ব্যবহার নাই, এটা বায়োইনফরমেটিক্স ব্যবহার দুইও করা হয়। তিনই। তাহলে চিকিৎসা শাস্ত্র এবং কৃষি ক্ষেত্রে এই দুইটাতেই আসলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করা হয়। তারপরেও এখানে দেখবা যে এখানে যে উন্নত মানের ফসল, গৃহপালিত পশু, হরমোন তৈরি, ভাইরাস নাশক, মৎস্য উন্নয়ন, ফার্মাসিউটিক্যালস পণ্য উৎপাদন, টিকা ও জ্বালানি তৈরি, জেনেটিক ত্রুটি সমূহ নির্ণয়, পরিবেশ সুরক্ষা ইত্যাদি ক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করা হয়। তো এই যে ছোট ছোট যেগুলো দেওয়া আছে, এগুলা কিন্তু এমসিকিউ তে অনেক সময় দেখবা যে চলে আসছে। তো আবার এই যে বায়োইনফরমেটিক্স এর ব্যবহার, এগুলো একটু দেখবা। আচ্ছা,